একদম বাজে কথা বলিস না, আমি বাচ্চা নই। সুবিধা হয় না। আর বউ আর ননদ একসাথে থাকছে। আমাকে এখানে থাকতেই হবে। রিলিজ হলো মৈনাক ভৌমিক পরিচালিত বাৎসরিকের ট্রেলার, যেখানে 14 বছর পর আবার বড় পর্দায় দেখা যাবে শতাব্দী রায়কে। সঙ্গে রয়েছেন রীতাবরী চক্রবর্তী ও ঈশান মজুমদার। বিশ্বাস আমাদের গল্পের সাথে আজকে এখানে যারা এসছে তারা সম্পূর্ণভাবে অপরিচিত। অ্যাকচুয়ালি আমাদের জীবনের পথে চলতে গেলে বহু মানুষকে হারিয়ে এগিয়ে যেতে হয়। আবার অনেক সময় এমনটা হয় যে যাকে নিয়ে চলবো ভাবি তাকে নিয়ে চলতে চেয়েও হারিয়ে ফেলতে হয়। কিন্তু হারিয়ে যায় কি সেই মানুষটা? কখনো জীবনের পথে চলতে চলতে তার উপস্থিতি আমাদের উপলব্ধি হয়, কিন্তু তারপর কি হয় অ্যাকচুয়ালি এইটুকু আমাদের কাছে ক্লিয়ারিটি যাবে আজকে। তারপরেটা হয়তো একটু ছোঁয়া পাও আমাদের বাৎসরিকের আজকে গ্র্যান্ড। তার সাথে আজকে ঈশান দা আছে, আমাদের অভিনেতা ঈশান মজুমদারকে আসার জন্য রিকোয়েস্ট করছি। এইবার একটু হাতগুলো খালি করে দিতে হবে। এরপর যাকে ডাকবো তিনি সদা হাস্যময়, আমাদের সবার প্রিয় শতাব্দী রয়, তিনিকে আসার জন্য রিকোয়েস্ট করছি। জোরদার হাততালি হোক সবাই মিলে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই একটা সম্বোধনা, আমি বলি যে এটা আমাদের ভালোবাসা, তো ভালোবাসা যিনি তুলে দেবেন তাকে আসার জন্য প্রেম কালেকশন থেকে প্রেম আমানি স্যারকে আসার জন্য রিকোয়েস্ট করছি। ফেলিসিটেশনটা হয়ে গেলে খুব ভালো হয়, তার জন্য যা যা যাবতীয় দরকার সেগুলো মঞ্চে পাঠিয়ে দেওয়া হোক। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ট্রেলারটা দেখবো, এই সমস্ত অনুরোধ রাখবো প্লিজ। এমন করবে না, সকলের সাথে আমাদের পরিচিত, আমরা সকলের সময় দেবো। ট্রেলারটা দেখবো প্লিজ। জোর করে রাজলাটা বন্ধ কর। জোর করে করছি না, ফোন আসছে না। স্বপ্না চ্যাটার্জি, আমি বৃষ্টি ননদ হই, এবং ছবিটা যদি আমি নাও অ্যাক্টিং করতাম তাহলে ট্রেলার দেখে ছবিটা দেখার কিন্তু ইন্টারেস্ট তৈরি হচ্ছে। তাই না, যে আচ্ছা কি হলো, কেন রীতাবরী এরকম করছে, কেন শতাব্দী এরকম করছে, কেন গ্লাসটা ভেঙে গেল, কেন মুখ থেকে ব্লাড বেরোচ্ছে, এইগুলো যেভাবে তৈরি করা হয়েছে তাতে আমার মনে হয় যে ছবিটার সম্বন্ধে ট্রেলার দেখলে আগ্রহ তৈরি হবে, এবং তারপরে ছবি দেখলে নিশ্চয়ই তার বিবেচনা বিশ্লেষণ হবে যে কতটা ভালো এবং কোন কোন দিকগুলো বেশি ভালো। তো আমার মনে হয় যে মৈনাকে এবার বলা উচিত, বা কে রীতাবরী আর বলবে মৈনাকে এই রীতাবরী। থ্যাংক ইউ সো মাচ। রীতাবরী তোমার কাছে যাবো, কিন্তু তারও আগে এই এত সুন্দর ছবিটা এবং স্পেশাল বিগ স্ক্রিন যে আমাদেরকে তিনিকে নিয়ে আসলো এত বছর পর, তার জন্য আমি কয়েকজনের জন্য হাততালি চাই। লাইক টু কল প্লিজ বিগ হ্যান্ড ফর শুভজিৎ মণ্ডল, সুতপা মণ্ডল এবং চৌধুরীমা ঘোষ। একটু জোরদার হাততালি হোক প্লিজ। একটা ছবি ভালো করতে গেলে যাদের সবার আগে বিশ্বাস থাকা উচিত ছবির প্রতি, এবং বাংলা ছবি তৈরি করার মনোবল থাকা উচিত, তাই শুভজিৎ দা, সুতপা মণ্ডল এবং চৌধুরীমা ঘোষ, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা কি আছেন, একবার একটু মঞ্চে যদি আসেন তাহলে খুব ভালো হয়। শুভজিৎ মণ্ডল, সুতপা মণ্ডল এবং চৌধুরীমা ঘোষ একবার যদি আসেন। বিষয়টা অনেকেই আছে যারা কিন্তু ইনক্লুডিং মি, যে একা ধরে থাকতে খুব ভয় লাগে। তোমার তো শুটিং এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? এক তো একা ঘরে আমি ফিল করি না, কারণ সব লাইট জ্বালিয়ে রাখি। হ্যাঁ, হোটেলে থাকলে একটাও লাইট নেই না, আমি সব লাইট জ্বালিয়ে, মনে হয় কখনো এরকমও হয়েছে টিভি চালিয়ে রেখেছি, কেউ আমার সঙ্গে কথা বলছে বা কেউ একজন অস্তিত্ব আছে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যেদিকে দরজা সেই দিকে ঘুরে শুই, উল্টো দিকে ঘুরতে ভয় লাগে, ভয় একটা কাজ করে। আর যদি এমন জায়গায় শোটো করা দৌড়াতে এমনও তো হয়েছে যে ঘর এখানে
ওয়াশরুম অনেক দূরে, তো কাউকে না কাউকে নিয়ে যায়, মানে একা যাওয়ার সাহস নেই, আমি ভয় পাই। এবং আমি একটা গল্প শেয়ার করছিলাম, আমি গেরেজ বলে একটা জায়গায় গেছিলাম, যেখানে ওই বাংলো যেখানে ছিল, আমি যে রুমটায় ছিলাম, অন্যরা অন্য অন্য রুমে ছিল। আমি রাত্রিবেলা যখন শুয়েছিলাম আমি ফিল করলাম ওই যে হাঁটু গেড়ে উঠলে যেরকম ভাবে ফিল হয় না, বিছানায় কেউ উঠলো, আমি পুরো বুঝতে পারলাম কেউ এলো এবং আমার পাশে শুলো, এবং সেই যে শুলো আমি ফিল করছি, আমি আর নড়তে পারছি না। আমার ছোটবেলার গল্প মনে পড়লো যে ওই ভাল্লুক মরা মানুষ খায় না, আমি ভাবলাম বুঝি তো সেরকম বিশ্বাস করবে, তা আমি ওদিকে ঘুরে থাকলাম। আর অন্ধকার এত আমি ভয়ে ছিলাম যে মোবাইলটা অন করে যে কাউকে ডাকবো সেটাও মনে হচ্ছে না, যে যদি সে দেখে ফেলে আমি জেগে আছি বা বেঁচে আছি, মানে সেই জায়গায় কমফোর্টেবল সব ব্যবস্থা তুমি দিচ্ছ। এবং আমি সেদিনকে মনে হচ্ছিল রাত্রিটা কত বড়, মানে এত তাড়াতাড়ি ভোর হচ্ছে না কেন, এবং কোনোভাবে বিদ্যুৎ কারেন্ট অফ হয়েছিল বলে এই ফিলিংটা হয়েছিল। তো আমি ভূতকে বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু বিশ্বাস না করলে ভয় পাওয়ার কারণে হয়তো আমি পাই। থ্যাংক ইউ সো মাচ। দিদি কথা বলেছেন, সবসময় বলেছেন আমি একজনকে ভরসা করেই এই ছবিটা করেছি, এবং তিনি আমাকে বলেছেন আমার মনে হয়েছে যে ইনি যখন বলছে আমার যা করার আমার ওর উপর ভরসা করে ফেলেছে, আমি যা করেছি এখানে দেখছো সেটা শুধু ভরসার উপর ডিপেন্ড করে। এই ভরসা যোগ্য যে ব্যক্তি, একটু লাইট ছেড়ে দিই, ওনাকে সবাই একটু দেখুন প্লিজ, ওয়েলকাম মৈনাকদা। ভরসা করার একমাত্র ব্যক্তি, এবং থ্যাংক ইউ মৈনাকদা, এতদিন পরেও দিদিকে একটা নতুন ছবির মধ্যে দিয়ে নিয়ে আসো। এটা কিছু তুমি সবসময় কম বলো, আজকে একটু বেশি বলো। দেখো, শতাব্দীকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা সাংঘাতিক, দারুণ একটা এক্সপিরিয়েন্স। বিকজ যাদেরকে দেখে বাংলা সিনেমা দেখে আমরা বড় হয়েছি, যে বাংলা সিনেমা দেখে উত্তেজিত হয়ে আমরা বাংলা সিনেমা থেকে পড়ছি, সেটা একসঙ্গে আমরা করতে পারছি, একটা আর এই ছবিটার নামের একটা অদ্ভুত ট্রিভিয়া বলতে চাই, যে ঋতুদা মানে ঋতুপর্ণ ঘোষের, উনি সেটি ছবিটার অরিজিনাল নাম ছিল বাৎসরিক, এবং কোনো একটা কারণে হয়তো ছবিটা শুরু হওয়ার আগে প্রযোজক এবং অনেকে বলেছিল যে ছবিটার মধ্যে একটা ভূতের ছবির গন্ধ আছে বলে ছবিটার নাম বলেছিল। সো ওই নামটা ভেবেছিলাম ঋতুদার সাথে ডিসকাশন মধ্যে কিছু ওই নামটা কোথাও ব্যবহার হবে, ঋতুদা নেই, আমি ওই নামটা ব্যবহার করি না, চুরি করে না। সো একটা সম্পর্কের গল্প, তার মধ্যে একটা ভূতের স্পিরিট এই সিনেমাটার ক্ষেত্রে, বিকজ ভূতের ছবির মজাটাই হচ্ছে না আপনার ফিল করতে হবে, মানে ভয়টা তুমি না পেলে হবে, একটা হাসার মতো, মানে তুমি হাসলে বলতে যেটা মজা হচ্ছে, মজাটাকে ডিসক্রাইব করা। আর রীতাভরির ক্ষেত্রে আমি আর বছর করেই আমরা কথা বলছি, ও ভূতের ছবি দেখতে ভালোবাসে, আমি ছোটবেলা থেকে ভূতের ছবি দেখতে ভয় পাই, একটা অ্যাডিকশন হয় না, যে দেখতেও মজা লাগে কিন্তু ভয় পাই। সো এই ঝাঁপিয়ে পড়াটা একটা আমাদের অনেক ইচ্ছে ছিল, সো তাই আমরা ঝাঁপিয়ে পড়ি। রীতা, তুমি? থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ। আমি ফার্স্ট মৈনাকের গল্প শুনি, তো আমি শুধু মৈনাকে প্রকল্প শুনতে ইন্টারেস্টেড অতটা ছিলাম না প্রথমে, আমি ভাবলাম কি গল্প হবে কিনা। তো মৈনাকে একটা যে মৈনাক ভয় পাবে, তো মৈনাক বলে হ্যাঁ সেটা তুমি আমার হচ্ছে, তাই ভাবলাম ঠিক তাহলে আমি করবো। দেন কামস যে দিদি, ও দিদিকে মানানো একটা টাফ জব ছিল, যে দিদি আপনি আসুন অনবোর্ড হোক, কেননা অনেকদিন পর আপনার ব্যাক করা স্ক্রিনে, তো ইট ওয়াজ আ টাফ ডিসিশন, বাট ইভেন্চুয়ালি আমি বুঝতে পারিনি দিদির সাথে কথা বলাটা আর মানানোটা এতটা ইজি যাবে। সেম গোজ উইথ ঋতাভরি আছে, যে উনি যে আসবেন অনবোর্ড সেটা একটা মানে আউট অফ দ্য কোয়েশ্চেন ছিল, যে উনি কি আসবেন। তারপরে যখন অ্যাকচুয়ালি কথা হলো, শি ওয়াজ ভেরি মাচ কোঅপারেটিভ অ্যান্ড এভরিওয়ান ডিড আ হার্ড ওয়ার্ক। তো ফাইনালি আই হোপ কি সাকসেসফুলি আমরা
খুব ভালো বক্সে চলবো। সো সবাইকে ডাকবো। সবাইকে ডাকবো, ভালো লাগবে। Exactly, সবাই দেখুক, সবাই একসাথে দেখবে। থ্যাংক ইউ শুভজিৎ, থ্যাংক ইউ সো মাচ। এই সাথে শুধু বাবা হচ্ছে নাকি এখানেও কিছু হচ্ছে? এটা বলি প্লিজ। গুড আফটারনুন সকলকে। বাৎসরিক খুব স্পেশাল একটা ছবি, বেশ কিছু কারণে, আমার জন্য তো বটে। একটা তো হচ্ছে যে দিদির এত বছর পরে আবার বড় পর্দায় ফেরা এবং কাজ করা। যারা অনেকেই জানে না, এটা কিন্তু আমার দিদির সাথে প্রথম কাজ নয়। আমার যখন 6-7 বছর বয়স, দিদি জ্যোতির্ময় দেবীর গল্পে কালো মেঘ বলে একটি টেলিফিল্ম আমার মা ডিরেক্ট করেছিলেন, তাতে আমি একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের পাঠ করেছিলাম। ওনাকে এসে একটা বই দিয়েছিলাম, বইটা নিয়ে নেন, আমি তারপরে চলে গেছিলাম। এবং আজকে দাঁড়িয়ে আমার মনে হয়, আমি দিদিকে তখন যা দেখেছিলাম, একটা এরকম অরেঞ্জ রঙের ফ্রক পরেছিলেন, এরকম ফুল ইয়ে করা, ওনার ওই সুন্দর ওখানো বেবি চুলটা, অ্যান্ড লুকিং এট হার আই থট কি সুন্দর মানুষটা। আর আমি যখন দিদিকে ফ্লোরে দেখলাম আবার, যখন দিদি এলেন কাজ করতে, ঠিক ওই কথাটাই মনে এলো, কি সুন্দর মানুষটা। এবং দিদির সাথে কাজ করবার অভিজ্ঞতা ঠিক ততটাই সুন্দর। মৈনাক অবভিয়াসলি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমরা শিফট বাংলায়, মানে আমরা যেভাবে কাজ করি, শিফটের ক্যাপ্টেন না হলে মুশকিল, প্রডিউসারদের হার্ট অ্যাটাক আসে। তো মৈনাক যেভাবে সমস্তটা প্ল্যান করে গুছিয়ে, ওর মাথায় ওর ভাবনাটা থাকে না, ও কি চাইছে, ও কি বলছে, ফলো করা ইজ অলওয়েজ এনাফ। পরে বোঝার জন্য, যেমন ট্রেলারটাতে আছে, যখন দেখলাম বুঝতে পারলাম যে ওর ভিশনে যেটা ছিল সেটা একেবারে ও যা যেরকম লেগেছে, চেয়েছে, আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি, এবং সেটা ফাইনালি সেভাবে সাজিয়ে ফেলতে পেরেছে। এবং ও যেটা বললো, আমি নিজে হরর ফিল্ম ভীষণ ভালোবাসি, ভূতের সিনেমা দেখতে খুব পছন্দ করি। তবে এই ভূতের সিনেমাটার বৈশিষ্ট্য হচ্ছে, ইউজুয়ালি আমরা কি দেখি, একটা ভূতের বাড়ি থাকে, একটা হন্টেড হাউস থাকে, সেখানে কেউ যাচ্ছে, ভূতের বাড়িটার গল্প। এটা কিন্তু তা না। মণিহারের গল্পটা কিন্তু শুধুমাত্র ও যে কবে ভূত হয়ে গেল সেটা ছিল না, বা ক্ষুদিত পাষাণেরও নয়। এই মানুষটার গল্প, এদের সম্পর্কে গল্প ছিল, যেখানে ভূত আসে। এই ক্ষেত্রেও তাই, যে দৃষ্টি এবং স্বপ্না, এদের যে জীবনের গল্প, এরা যে টানাফাড়ে পড়েছে, আমার স্বামী এবং স্বপ্নার ভাই চলে যাওয়াতে, নীলে চলে যাওয়াতে, যেই পরিস্থিতিতে ওরা পড়েছে, একটা অন্ধকার সেখানে জমাট হয়েছে তাদের মনে, বুকে, কাউকে হারালে যেটা হয়, আর অন্ধকার জমলেই সেখানে কিন্তু ভূত আসে। ঠিক সেইভাবেই এদের জীবনের ভূত আসে। তাই ট্রেলারে তোমরা যা দেখলে, there's a full-on drama, there's a full-on relationship drama between these two women in the film, and at the same time সেই ড্রামাটাকে কোথাও না কোথাও কি বলবে, যে জীবনের দিক ঘুরিয়ে দেয়। এই ভূত বলো, পিশাচ বলো, অন্ধকার, সেটা তোমাকে ছবি দিয়ে বুঝতে হবে এক্স্যাক্টলি কি এসে। এবং আমার সেটা প্রথম থেকেই খুব ভালো লেগেছিল, এবং আমরা সবাই মিলে সেটাই চেষ্টা করেছি। আমাদের প্রডিউসার, মানে তারা প্রাণ লাগিয়ে দিয়েছে যাতে যা যা প্রয়োজন পড়ে, এটা অত্যন্ত কঠিন একটা শুট, সেখানে আমার ডিরেক্টরের যা যা দরকার, সেটা ডাবল ক্যামেরা হোক, যে ধরনের ব্যবস্থা হোক, ভিএফএক্স হোক, সবটাই যাতে খাপে খাপ সুন্দর করে দেয়ানো যায়, এবং যাতে আলটিমেটলি আমরা লোক হাসির কিছু না বানাই, বরং একটা প্রচন্ড ইন্টারেস্টিং অন্যরকম এন্টারটেইনিং কিছু আনতে পারি। এবারে 6 তারিখের দিকে তাকিয়ে থাকা, যে কতটা আমরা সক্ষম হলাম। তবে ট্রেলারটা দেখে বেশ অনেকটা কনফিডেন্স পাচ্ছি, মনে হচ্ছে পার হবে, মনে হচ্ছে কত পাস হবে, কি বলবো না। থ্যাংক ইউ রিতাবতী, থ্যাংক ইউ সো মাচ। ঈশানদা আছে, প্লিজ ছবি নিয়ে। First of all, thank you so much, Moina, for giving me this opportunity. আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম যখন ওর ফোনটা আসে। আমি তখন একটা পাবে নাচানাচি করছিলাম। আমি প্রথমে ফোনটা শুনতে পাইনি, তারপরে দেখলাম একটা ফোন এসছে, কলিং ব্যাক, আমাকে বলছি, হ্যাঁ মৈনাক বলছি। হ্যাঁ বলে মৈনাক বলছি, হ্যাঁ একটা ছবি আছে, করবি? ইয়েস, দ্যাটস ইট। হ্যাঁ, লিটারালি স্টপ। তারপরে দেবাশিসদার ফোন আসলো, দেবাশিসদা বলে শোনো ভেবেছি। এবং তারপরে ইন্দ্রনীলদা কোথায় আছে? ইন্দ্রনীলদা বস। ইয়েস। তো আমি এরপরে যখন কাস্টিংটা শুনলাম, যখন বললো যে দিদি আছেন,
রীতা বড়ি আছে। আমি এক পা এগিয়ে গেলাম টু ডু দিস বিকজ প্রত্যেক অ্যাক্টরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এরকম একটা ছবি করা যেখানে কো অ্যাক্টার্স তাদের থেকে অনেক কিছু শেখা, এবং আই হ্যাভ বিন সিইং দিন ওয়ার্কিং টেলিভিশন অ্যান্ড ফিল্মস ফর আ লং টাইম। আই অলওয়েজ ওয়ান্টেড টু শেয়ার দ্য স্ক্রিন, সেটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ময়না, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, লাইক অল মাই টিম। এবং আমাকে ট্রেলারে দেখা যায়নি কারণ আমি ভূত হয়ে ঘুরছিলাম, সো বাকিটা বলবো না, বাকিটা সি অ্যাকচুয়ালি ওয়েদার আই এম আ ভূত অর what's happening এটা সিনেমাটা দেখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ প্রডিউসার্স ফর সাপোর্টিং আস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ শান্ত, থ্যাংক ইউ সো মাচ। এই এত কিছু সম্ভব দিদি এতদিন পর আবার টলিউড ইন্ডাস্ট্রিতে ফেরা এবং এমন একটা ছবির মাধ্যমে সেটা খুবই ভরসাযোগ্য। তুমি যেটা বলছিলে যে ডিরেক্টর বরাবরই ভরসা, সেই জায়গা থেকে ছবিটা জার্নিটা আমি তো ট্রেলার দেখলাম আজকে, আমার ইন্টারেস্ট তৈরি হলো। মানে আমি ছবির একজন অভিনেত্রী হয়েও আমার ইন্টারেস্ট তৈরি হলো, আমারও দেখার ইচ্ছে হলো কি হচ্ছে কি না হচ্ছে। তো সেখানে মৈনাক ভালো ছবি করেছে, এটাই ভাবছি ও আশা করছি সত্যিও হবে বলে আশা করছি। দেখেছি কি দেখিনি একটু অনুভব করেছো? হ্যাঁ, এরকম মানে হয় না, কোনো কোনো ঘটনায় হয় মনে হয় পাশে কেউ আছে, সেগুলো মনে হয়। এটা ভূতের গল্পের সঙ্গে সম্পর্ক, আসলে মহিলা খুব সম্পর্ক নিয়ে ছবি বানায়। এটা আমার গভীর সম্পর্কের জায়গা, যেখানে নানা ওঠা পড়া, ওর স্বামী আমার ভাই চলে যাওয়ার পর দুজনের পক্ষে কোথা থেকে সম্পর্ক তৈরি হচ্ছে, কোথায় অভিযোগ তৈরি হচ্ছে, সেই ছবিটা। বাড়িটায় আমি যখন মানে একটা সিনেমা যখন মানে এইরকম সিনেমা যখন স্ক্রিপ্ট শোনা যায় তখন কিন্তু ফিল করা যায় না, এই সম্পর্কগুলো এগুলো ফিল করা যায়। কোথায় কোথায় ভয়, কতটা ভয় আসবে সেটা কিন্তু স্ক্রিপ্টে শুনলেও শোনা হয়। এদিকে প্রথম সেটে ঢুকলাম, একদম ফিল হলো যে হ্যাঁ একটা মানে যে ছবির জন্য এসেছি সেই ছবিটাই মানে ঢুকলেই মানে যারা তোমরা এই ছবিটা গল্প নাও জানবে যে ঢুকলেই বুঝতে পারবে যে হ্যাঁ কোন সাবজেক্টের ছবি হচ্ছে। এরকম একটা খুবই সুন্দর আর ডিরেকশনের কাজ হয়েছে এবং পুরো অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে। ফরম্যাট তো পাল্টে গেছে, আগের ডিরেক্টরদের সঙ্গে একরকম সম্পর্ক হয়ে বোঝানো, তারা যে ডিরেক্টররা অভিনয় জানতো তারা একরকম টেকনিকে অ্যাক্টিং করাতো, যারা জানতো তারা একরকম। কিন্তু এখন তো এতগুলো ক্যামেরা, তারাই জানে, ডিরেক্টরই এখন তো জানে যে কোন শটটা সে ইউজ করবে বা কোন শটটা আমার ছবিতে দেখতে পাবে বা কোনটা কিভাবে দেখবে। রীতা বড়ির সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? ভালো, ও অনেক ছবি করে, ওরা এই জেনারেশন খুব কনফিডেন্ট আছে কাজের সম্পর্কে, অনেক কাজ করে। ও তো এখনকার তো পপুলার হিরোইন, সেই জন্য ভালো প্রফেশনালিজম আছে। সবটাই নতুন শেখা, এই 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 এখন যে সিস্টেমে কাজ হচ্ছে সেটা জানা, কিভাবে তৈরি হচ্ছে ছবি, ছবিটা পুরো দেখলে আমি আরো বেশি নিজে বুঝতে পারবো যে কি শিখলাম। আমি যখন সেটে কাজ করেছি আমি কি ভেবেছি, আর ছবিটা যখন দেখছিলাম আমি কি বুঝলাম, সেটা শেখার জায়গা খুবই শিখতে পারি। হলে ছবি দেখতে যার 6 জুন রিলিজ হচ্ছে। এত বছর পর আমি কাজ করছি, যে মানুষগুলো উৎসাহ দেখাচ্ছেন, যারা আমাকে ভালোবাসে, ছবি আমার অ্যাক্টিং বলে যে আমি অ্যাক্টিং করা আমার উচিত, এত বছর পরে এরকম একটা অন্যরকম ছবি কাজ করলাম, ছবিটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে আমি ইন্ডাস্ট্রি কোন জিনিসটা এখন মিস করছিলে? মানে ইন্ডাস্ট্রি যেটা মিস করা হচ্ছে যে মানুষগুলোকে আমি চিনতাম, যাদের সাথে বহু বছর কাজ করেছি, সেই মানুষগুলোকে মিস করা। দিদি এতদিন পর যে অভিনয় ফিরলে, এরপর কি নিয়মিত
অভিনয় দেখা যাবে নাকি সেটা এখন প্ল্যান করবো। কিছু পছন্দের হওয়া, ডেট অ্যাডজাস্ট হওয়া, অনেক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, সেটা যদি হয় তো দিদি আজকে এত বছর মানে একটা সময় তুমি ছিলে মানে যেখানে একদম অ্যাক্টিং মানে হিরোইন মানেই শতাব্দী রায়ের নাম উঠে আসতো, সেখানে একেবারে লাইমলাইট থেকে দূরে, তারপর এত বছর পরে আবার যখন তুমি বিগ স্ক্রিনে ফিরছো সবাই ভীষণ উচ্ছ্বসিত এবং ভালোবাসছে, তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? একটা হচ্ছে প্রতিদিন আমি নতুন নতুন ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত ভালোবাসা আছে, এত ভালোবাসা আছে। আমি সবসময় ফিল করি এবং প্রত্যেক সময় ভগবানকে কৃতজ্ঞতা জানাই যে ভালোবাসা আমাকে মানুষের দ্বারা দিয়েছেন, পাইয়েছেন, অনেক অনেক। সেই ভালোবাসাকে আমি সম্মান দিয়েছি এবং সেই ভালোবাসা সবসময় রক্ষা করার চেষ্টা করি। যেরকম যে তারা ভালোবাসা দিয়েছে আমি সেটা অপচয় করিনি। সেই জন্য সেই ভালোবাসা এবং এদের ভালোবাসার জন্য আমি এটাও বিশ্বাস করি যে এই ভালোবাসার জন্য আজও আমি এখানে আছি। থ্যাংক ইউ সো মাচ। এক্ষেত্রে ভূতে কতটা ভয় পাও? বললাম তো ভূত দেখা দিলে ভূতে ভয় পাবো, ভূত এখনো দেখিনি, বাট দি আইডিয়া যে একটা কোনো অশুভ শক্তি, ভূত, ইভিল স্পিরিট এইগুলোর ভাবনা ইন্টারেস্টিং লাগে। কিন্তু সত্যি যদি ভয় পেতাম তাহলে হয়তো আমি একা থাকতে পারতাম না, একা ট্রাভেল করি সেটা আমার পক্ষে সম্ভব হতো না, অন্ধকারে হয়তো হাঁটাচলা করতে অসুবিধা হতো, বা কি বলবো হরর ফিল্ম দেখতে অসুবিধা হতো। এইগুলো কোনটাতে আমার কোনো অসুবিধা হয় না, আমি অ্যাকচুয়ালি খুব এনজয় করি। তবে যে কোনো কিছু যেটাকে জানি না, চিনি না, যে শক্তিটা কি করতে পারে, উই হ্যাভ নো আইডিয়া, কতটা ক্ষতি করতে পারে, সেটাকে ভয় লাগে, অজানাকে খানিকটা ভয় লাগে, সেটা বলতে পারবো। একদমই তাই। এবং এত বছর পর শতাব্দী রায়ের ফিরে আসা, সেক্ষেত্রে তার ছবিতে এত ছবি এবং একজন কিংবদন্তি আমরা বলতে পারি তাকে, সেক্ষেত্রে কি একটু ভয় করেছিল না এক্সাইটেড ছিল? এক্সাইটেড ছিলাম, ভয় একেবারেই নয়। দিদি অত্যন্ত সুইট এবং কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো। অ্যান্ড যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই, যে কোনো ছবির ক্ষেত্রেই যেটা হয়, আমার প্রথম ভয়টা হয় যে আমি আমার চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবো, পাশে কে সাথে কে সেটা পরে। আমি অত্যন্ত লাকি যে আমি অনেক সিনিয়র ভালো ভালো অভিনেতাদের সাথে এর মধ্যে কাজ করতে পেরেছি এবং করে চলেছি। হ্যাঁ, মানে সেটা আবিদ্যা হোক, শিবুদা হোক, মানে দ্যাট লিস্ট গোজ অন, মানে রাজিত কাপুর হোক, অনুষ্কা শর্মা হোক, অরুন্ধত হোক, মানে আই এম ভেরি ফর্চুনেট। আই ফিল যে যাদের সাথে আমি কাজ করেছি তারা সবাই আমার খুব পছন্দের অভিনেতাও, শুধু স্টার নয়। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমার প্রথম ভয়টা সবসময় থেকে যে আমি চরিত্রটা কতটা ফুটিয়ে তুলতে পারবো, এবং আমি যদি ফ্লোরে ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারি, ঠিকঠাক মতো কাজ করতে পারি। আমি দেখেছি যে কো অ্যাক্টরের সাথে টিউন করতে খুব একটা অসুবিধা হয় না, নিজের কাজটাতেই মন দিতে হয়, যেটা ছোটবেলা থেকে শেখায় না, নিজের চরকায় তেল দিয়ে, ওটাই আলটিমেট মানতে। একদমই তাই। এবং সম্পর্কের কথা যদি বলি, এখানে একটা সম্পর্কের কথাও আমরা আর কি বুঝতে পারছি, সেক্ষেত্রে রীতাভরি চক্রবর্তীর কাছে সম্পর্কের মানে কি? সম্পর্ক তো অনেক রকম হয়, তো ওই জন্যই সম্পর্কের মানে আলাদা করা বলা মুশকিল। মানে মা মেয়ের সম্পর্ক হলে সেটা একরকম তার মানে, স্বামী স্ত্রী হলে একরকম, ভাই বোন হলে একরকম। তবে হ্যাঁ, তুমি যদি বলো ভালোবাসার সম্পর্ক, যে কোনো ভালোবাসার সম্পর্ক শুড বি আনকন্ডিশনাল। যে আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমার যত্ন করছি, তার মানে এই না যে তোমাকেও ইমিডিয়েটলি আমাকে ততটাই ভালোবাসার যত্ন ফিরিয়ে দিতে হবে। অবশ্যই তুমি তোমার মতো করে তোমার ভালোবাসা যত্ন আমাকে দেবে, কিন্তু আমি যা যা করছি এটা একেবারে সুদসহ রিটার্নে চাই যদি হয়, আমার মনে হয় না সেই রকম ভাবে কোনো সম্পর্ক সুস্থ থাকতে পারে। একদমই তাই। এবং এই যে যেখানে শুটটা হয়েছে, যে বাড়ির মধ্যে শুটটা হয়েছে, সেখানে কি তোমরা কিছু এক্সপিরিয়েন্স করেছো বা কিছু কি ভয়ের কিছু ঘটনা ঘটেছে, কিরকম অভিজ্ঞতা ছিল একটু বলো শুনি। একটা কথা বলবো, ফ্রাস্ট্রেশনের কথা। বাংলা ছবি তো, যে বাড়িটাতে শুটিং হয়েছে মধুবন হাউস, ওখানে ফাটাফাটিতে শুটিং হয়েছে, বউলটিরও শুটিং হয়েছে, যে সিরিজটা আমরা এর পরে আসছি শাখা পোশাখা, তারও শুটিং হয়েছে, আবার বাচ্চরিকেরও শুটিং হয়েছে। এবার আমার বলে আমি কি ফিল করবো, বডি পজিটিভ ফিল করবো, পাগলি ফিল করবো, না ভূত ফিল করবো? বরং আমি বাংলা প্রযোজকদের বলবো একটু বেটার লোকেশন খোঁজো। মানে আমাদের কিছু মানে ওই বাড়িটা শুটিং এর জন্য মানে একদম প্যারাডাইস, বাড়িটাকে এমন ভাবে ভাঙা চোরা যায়, মানে এটাকে তুমি কখনো তুমি দেখলে তো ট্রেলারটা, তুমি ফাটাফাটির সাথে
মেলাতেই পারবে না। আর ডিরেক্টর এখন নিজেদের মতো রং টং পাল্টে সেট আপ করে সাজিয়ে সেট করে মানে ভুল পাল্টে দেয়। এক্স্যাক্টলি রাইট। তাই জন্য তুমি আমার বলো আমি কি ফিল করবো আদার দ্যান দ্য ফ্যাক্ট যে লোকেশন পাল্টাও। I don't know. That's all my urges. And আমি তো মজার কথা বলছিলাম যে আমার বাৎসরিকের সময় না পা ভেঙে গেছিল, শুটিং শুরু হওয়ার আগে পা ভেঙে গেছিল, সেটা নিয়েই শুটিং করেছে। ফাটাফাটিতে একটা সিকোয়েন্স আছে যেখানে ওই ফ্যাশন শো করতে গিয়ে আমি পা মচকে পড়ে যাই, পায়ে লাগে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছি। যখন আমি শুটিংটা করতে যখন শুটিং করতে ঢুকছি বাৎসরিক এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছিলাম যে এটাকে আমি ম্যানিফেস্ট করে ফেললাম একটা সিনেমা করে। ওটার শেষটা দিয়ে এটা শুরুটা হয়েছিল তাহলে বলো। কাইন্ড অফ মানে বাট ইউ নেভার নো, পরের প্রজেক্টটা হয়তো বললো যে শোনো না লোকেশন হচ্ছে মধুবন হাউস, ঠিক আছে হতেই পারে, ইউ নেভার নো। প্রতিবারই আই গো, ওরা ওদের বাড়িটা নিয়ে সবকিছু করতে, ভেঙে চুড়ে রং পাল্টে জিনিসপত্র সেট আপ করতে, মানে ওটা বোধহয় মোরালেস দ্য ফিল্ম সিটি অফ টলিগঞ্জ ইন আ ওয়ে, ওয়ান অফ দেম। যে কোনো লোকেশন যেটাই এসি, যে কোনো লোকেশন, হ্যাঁ সেটা যদি এইটুকু হয় আমার অসুবিধা নেই, হ্যাজ টু বি এসি। আচ্ছা, তুমি তো একটু আগে স্টেজে বলছিলে শতাব্দীর সঙ্গে অনেক ছোটবেলায় অভিনয় করেছি তোমার মায়ের ডিরেকশনে, এত বছর পর কাজ করছে, সেই স্মৃতি কোথাও রোমাঞ্চ হচ্ছিল? একদমই, যখন ছোট্ট ছিলাম তখন দিদিকে একরকম ভাবে দেখেছিলাম এবং মনে হয়েছিল দিদি কি সুন্দর। আমি একটা মানে ওটাকে অভিনয়ও ঠিক বলা যায় না, একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের পার্ট করেছিলাম ছবিটাতে, যেখানে মানে আমি একটা বই এনে দিদিকে দিচ্ছি এবং আমার সত্যি যখন আমি বাৎসরিক শুটিং করতে এলাম একটা তো মনে হলো যে কমপ্লিটেড আ ফুল সার্কেল। আজকে আমি তার সাথে শোল্ডার টু শোল্ডার পোস্টার ফেস, তখন আমি শুধু একটা কোণে দাঁড়িয়ে দিদিকে হাসতেই দেখেছি শুটিং করে, তখনও এটাই মনে হয়েছিল দিদি কি সুন্দর কি লাভলি। এখনো সেটাই মনে হয়েছিল শুটিং করতে কি সুন্দর কি লাভলি। এবং ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাও, উনি তো ঠিক আমাদের প্রজন্মের নন, তো উনি একরকম ভাবে কাজ করে অভ্যস্ত ছিলেন। যখন অনেক দিন ধরে শুটিং হতো, অনেক রকম সুযোগ সুবিধা থাকতো, যেহেতু সেই সময়টা হাতে থাকতো বলে। এখন তো আর সেটা নেই না, প্লাস ডিজিটাল, টেক অ্যাজ মেনি শর্টস অ্যাজ পসিবল। তখন কুটি কুটি রিহার্সাল হতো, তখন কুটি কুটি শর্ট হয় হয়তো। তো এইটার মধ্যে কোথাও আমাকে কমপ্লেন করতে দেখিনি যে এই যে দিনের সংখ্যা কমে গেছে, এতটা কাজ এক এক দিনে। আমি দেখেছি দিদি কিন্তু একেবারেই আমাদের সাথে সেম এফোর্টে সেম ভাবে ঢুকে গিয়েই কাজটা করতে হয়। অল আই হ্যাভ ইজ অ্যাডমিরেশন। খুব 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 ভালো লেগেছে এবং অনেকটা শিখতে পেরেছি দিদির কাছে যে কি করে নো ম্যাটার হোয়াট টাইম, কোন বয়স, কি সময় তুমি কাজ করতে আসছো সেটা ম্যাটার করে না, তোমার কমিটমেন্টটা রেজিলিয়েন্সটাই ম্যাটার করে। ঈশ্বরের সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। ওর সাথে খুব বেশি সিকোয়েন্স আমি করিনি, কিন্তু যে কটা করেছি যতটুকু আমার ওর সাথে কাজের অভিজ্ঞতা খুব ভালো, অভিজ্ঞতা খুবই ভালো। ভগবান করতে রাখবো, সেটা কি বলবে? তার ফাইনালি ডিসাইড করতে পারলে সেটাই তো ভাবলাম, হরর ফিল্ম তো কাকে ডাকা উচিত? অশুভ শক্তিকে ডাকবো নাকি অশুভ শক্তি যে নাশ করে তাকে ডাকবো? সে যদি নাশ করতে এসে হরর ফিল্ম থেকে নাশ করে সেই ভয় বুঝতে পারছি না। আই থিঙ্ক আমি সব ভূতেদের ডাকি, ওই যে ভূতের রাতে যেরকম এসেছিল না মুভি বাগার কাছে, আমি ডাকি ওরা সবাই নাচতে নাচতে আসুক, সব ভূতের এসে আমার মনে হয় বাৎসরিক দেখুক, হয়তো ওদের মনে হবে যে আমরা ওদের কারেক্ট ট্রিবিউট দিতে। থ্যাংক ইউ সো মাচ রিতা। সবসময় আমরা খুঁজি, সবসময় আমরা অ্যাজ ফিল্ম মেকার্স আমরা ভাবি একটা নতুন কি তো করা যায়, নতুন কিভাবে বাঙালিকে কিছু একটা মজা দেওয়া যায়। এবং শতাব্দীকে রাজি করানো, এবং উনি রাজি হলেন। এবং ওনাদের জেনারেশনের সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ হচ্ছে ওনাদের প্রেজেন্স, অন স্ক্রিন প্রেজেন্স। সো সেইটা পাওয়াটা আমাদের কাছে বিরাট পাওনা। সো ইমিডিয়েটলি আমরা তখন ডিসাইড করা উচিত। আমরা আমাদের উপকার হিসেবে নাও, তো রীতা ভুরিকে ভেবেছিলাম, কারণ রীতা ভুরির সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্ব, আমাদের একটা বড় কথা হয় যে ও ভীষণ হরর ছবি দেখতে ভালোবাসে এবং আমিও ভীষণ মানে সর্বক্ষণ আমি হরর ছবি দেখি। এবং আমার সর্বক্ষণ মনে হতো যে হরর এই জনরাটা, হরর সিনেমাটা বাংলা একদম হয় না। মানে আমরা সর্বক্ষণ থ্রিলার দেখতে পাচ্ছি, ফ্যামিলি ড্রামা তো অফকোর্স, বা কমেডি, প্রেমের ছবি, হরর কমেডি হয়, মানে ধরো ভূতের ভবিষ্যৎ, মজার ভূত ইত্যাদি হয়। মানে এই যে
এই ভূতের রাজা থেকে একটা একটা হিউমার বেসড ভূত এসছে, কিন্তু ভয় পাওয়ানোর ভূতটা ভীষণ বাংলায় কম। সো সবসময় মনে হয় যে রাস্তাটায় হাঁটে না লোকে, নিশ্চয়ই প্রবলেম আছে, কিন্তু হাঁটা দরকার, নাহলে ছবিটা আমরা প্রোগ্রেস করবো। খুবই মজার এবং ভয়েরও ছিল, বিকজ ডিফিকাল্ট অর্ডার অ্যাকচুয়ালি শুট করাটা ভীষণ ডিফিকাল্ট, বানানোটা ভীষণ ডিফিকাল্ট। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সবাইকার এটা একটা টিম ওয়ার্ক, মানে এই ছবিটা ক্ষেত্রে সবাই মিলে একসাথে আমরা ছবিটা বানাচ্ছি অ্যাট অল টাইমস। মানে হয়তো আমি একা পাওয়ালে তো হবে না বা ভাবলে হবে না, মানে আমার লাইট যে করছে, সাউন্ড যে করছে, ক্যামেরা যে করছে, এডিট যে করছে, অ্যাক্টার্সরা অন স্ক্রিন কোথায় কিভাবে নড়াচড়া, পুরো জিনিসটা অনেক স্লোয়ার হয়। সো সবাই সেটাকে, এই সিস্টেমটাকে শিখে আমরা এগিয়েছি। সো আমার মনে হয় দর্শকদের আসল মজাটা আমরা দেখবো, তারা ভয়টা পাচ্ছে।